নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। যে বিষয় এবং ভাবনাগুলো নিয়ে কথা বলি সেই বিষয় এবং ভাবনাগুলো আগামী দিন কাউকে না কাউকে কোথাও না কোথাও উদ্বাধিত করবে, তাদেরকে উৎসাহ যোগাবে, এমনটাই আমরা মনে করি। আমরা চাই এই সমাজের চারপাশের প্রত্যেকটি অন্যায় দূর হোক, অপরাধীরা তারা চিহ্নিত হোক, আইনের কাছে যাক। আবার পাশাপাশি আমরা এটাও চাই আমাদের চারপাশের যেসব মেধাবী বা ভীষণ কষ্ট করে পড়াশোনা করে ছেলেমেয়েরা বড় হয়, তাদের সাফল্যের কথাগুলো আপনাদেরকে শোনাই, আপনাদেরকে জানাই, যাতে করে আপনারা আপনাদের পরিবারে তাদের কথা বলতে পারেন, নিজেদের ছেলে মেয়েদের সঙ্গে এদের কথাও ভাগ করতে পারেন। আজকে ইতিমধ্যেই আপনারা PB24-এ যারা নজর রেখেছেন আপনারা জানেন আমরা দেখিয়েছি রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কে বা কারা স্থান রেখেছে তাদের নাম উল্লেখিত হয়েছে। আমরা অত্যন্ত নিজেরা সৌভাগ্যবান যে আমাদের সঙ্গে স্টুডিওতে রাতকালীন এই সরাসরি আয়োজনে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে মেধাবী ছাত্র প্রথম স্থান দখল করেছে জয়দীপ রুদ্রপাল এবং তার মা রত্নগর্ভা, তিনি আমাদের সঙ্গে আছেন। অর্থাৎ তাদের দুজনকে আজ আমরা অতিথি হিসেবে আমাদের সঙ্গে পেয়েছি। জয়দীপের মা মৌটুসী দেবী এবং জয়দীপের বাবা জগদীশ রুদ্রপাল, তিনি স্টুডিওতে নেই কিন্তু এই অনুষ্ঠান দেখছেন। আমরা সরাসরি আজকের এই আয়োজনে তাদের দুজনকেই স্বাগত জানাই। প্রথমেই আপনাকে প্রণাম মৌটুসী দেবী, এবং জয়দীপ তোমাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। শুরুতেই তোমার কাছে যেতে চাই জয়দীপ, যে আজকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল যে গোটা রাজ্যে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে এই খবরটা শুনে যে আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আমার আশা ছিল যে আমি টপ 3-এর ভিতরে থাকবো, কিন্তু মানে এতটা মানে এক নম্বরে যে থাকবো সেটা ভাবতে পারিনি। তুমি কিভাবে শুনলে প্রথমে আজকে আমার একজন দাদা সেটা ফোন করে জানিয়েছে যে আমি টপ 1 পেয়েছি। আমি খুঁজছিলাম কিন্তু আমি এটা পাইনি লিস্টটা। তারপর আপনার মৌটুসী দেবী মা হিসেবে যখন শুনলেন যে আপনার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে 493 নম্বর পেয়ে, কি মনে হয়েছে তখন? সে নম্বরটা শুনে আমার খুব খুশি লাগলো। ও কলেজে ছিল। হ্যাঁ, আমি ও বাড়িতে এসেছে পরে জানলাম। তখন আপনি জেনেছেন? তারপর আপনি কি বললেন ছেলেকে সঙ্গে সঙ্গে? সামনে দিন যেমন ভবিষ্যতে আরো ভালো করতে হবে, একটু ভালো করতে পারে। জয়দীপ, এই যে মানে তোমার অসাধারণ একটি ফলাফল আমরা জানি, এবং আমরা PB24-এ তোমার সাক্ষাৎকার দেখিয়েছি, আমরা তোমার বাড়িতে গেছিলাম এবং সেখানে আমরা দেখেছি তুমি কিরকম করে থাকো, ছোট্ট একটা ঘর, তোমরা তিনজন, তোমাদের দারুণ সুখের সংসার, কিন্তু অভাব আছে এই সংসারের মধ্যে। প্রতিনিয়ত তুমি অভাবের সঙ্গে যুদ্ধছো, তুমি নিজের মতো করে লড়াই করছো। তোমার বাবা খুব কষ্ট করে তিনি প্রত্যেকদিন লড়াই করে চেষ্টা করছেন তোমাকে সবকিছু যোগান দিতে পড়াশোনা কেন্দ্রিক। তোমার মা নিয়মিতভাবে তোমার সঙ্গে লেগে আছেন, এবং তোমার এই ছোটবেলার গল্পটা মানে তুমি যেটা আমাদেরকে ইতিমধ্যেই শুনিয়েছো, আমি চাই যেহেতু সরাসরি মানে রাতকালীন এই আয়োজনে তুমি এসছো, আমাদের যদি আরেকবার একটু বলো তোমার ছেলেবেলাটা কেমন ছিল, তুমি কি করতে ছোটবেলায়? স্যার, প্রথমে আমি একদম ছোট থাকতে দাদা বলো। হ্যাঁ, আমি বিবেকানন্দ নলেজ একাডেমিতে আমি একদম ছোটবেলা থেকে পড়াশোনা করছিলাম। সেখানে আমি KG 1 2বার পড়েছি, সেখানে KG 2 আমি পড়িনি। সেখানে প্রথমে আমি 1 থেকে 10 পর্যন্ত আমি ডক্টর বি আর আম্বেদকর বিদ্যাভবন স্কুলে পড়াশোনা করেছি। তারপর 11-12-এ আমি কামিনী কুমার সিং মেমোরিয়াল HS স্কুল থেকে আমি পরীক্ষা দিয়েছি। সেখানে আমি মানে এই মাধ্যমিকের পরীক্ষায় আমার ইচ্ছা ছিল যে আমি যাতে ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু আমি সেখানে 22 নম্বরের জন্য পারিনি। আচ্ছা, না তুমি তো চলে গেলে সরাসরি পড়াশোনাতে। আমি পড়াশোনাতে এখন আসতে চাইছি না, একটু পরে আসবো। আমি বলতে চাইছি তুমি ছেলেবেলাতে কি কি করতে, মানে তুমি কি খেলতে, তুমি বন্ধুদের সঙ্গে কোথায় যেতে, বা তুমি ছোটবেলাটা কেমন করে কাটাতে? তুমি যোগেন্দ্রনগর আড়ালিয়া ওই অঞ্চলে বড় হয়েছো, সেখানে তুমি প্রধানত কি করতে তোমার শৈশবে? কি মনে পড়ে তোমার স্মৃতিতে, কি কি আছে? শৈশবে বন্ধুদের সঙ্গে যে খেলতাম,
সেটা ক্রিকেট খেলতাম বা স্কুলে যে শৈশবে যে কিভাবে বন্ধুদের সঙ্গে সময় কাটাতাম সেগুলি এখন মনে পড়ে। আপনি মা হিসেবে কি করতো ছোটবেলায়, প্রধানত ওর সময় কি করে কাটতো? এই তো স্কুলে থেকে বাড়িতে আসতো, স্কুলে যেত, তারপর ওই বন্ধুদের সঙ্গে মাঠে যেয়ে খেলা করতো। বন্ধুদের সঙ্গে প্রধানত। তারপর তুমি এই যে পড়াশোনা শুরু করলে, তুমি মাধ্যমিকে কিরকম ফলাফল করেছিলে? 462 নম্বর পেয়েছিলাম। 462 নম্বর মাধ্যমিকে। তো মাধ্যমিকে যদি 462 পাও, তুমি উচ্চ মাধ্যমিকে পেলে 493 নম্বর। তুমি উচ্চ মাধ্যমিকে কোন কোন বিষয়ে কত পেয়েছো আরেকবার দর্শকদের একটু বলো না। আমার মোটা 5টি সাবজেক্ট ছিল: বেঙ্গলি, ইংলিশ, পল সায়েন্স, এডুকেশন আর জিওগ্রাফি। বেঙ্গলিতে পেয়েছি 98, ইংলিশে পেয়েছি 98, পলিটিক্যাল সায়েন্সে 100, এডুকেশনে 99 এবং জিওগ্রাফিতে 98। জিওগ্রাফিতে 98। তো 5টি বিষয়ে তুমি মানে সবগুলোতেই প্রায় 100 ছুঁই ছুঁই নম্বর পেয়েছো। এটা কিভাবে সম্ভব জয়দীপ? মানে এটা যদি টিপস হিসাবে নয়, আমি বলছি তুমি নিজেকে কিভাবে তৈরি করেছো যে এতটা নম্বর পাওয়া যায় প্রত্যেকটা বিষয়ে? আমার এটাতে বিশ্বাস ছিল যে আমি এগুলিতে করতে পারবো, কিন্তু ইংলিশটাতে আমি উইক ছিলাম। তা ইংলিশ বিষয়টাতে আমি মানে আমি যে সময় টেস্ট পরীক্ষা দিয়েছিলাম সেই সময় আমি এটাতে 59 আউট অফ 80 পেয়েছিলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল যে 60 ক্রস করবে, কিন্তু পারিনি। তারপর এটাতে প্রচুর জোর দিয়েছিলাম এবং আমার যে প্রাইভেট টিউটর ছিল তাই না আমাকে মানে কি নাম ওনার? জয়ন্ত স্যার, তাই না মানে ছোট ছোট করে পরীক্ষা নিত, মক টেস্টের মতন। তারপর নিত, আমি এটাতে মানে যেভাবে স্কুলে পরীক্ষা দিতাম বিষয় পরীক্ষাগুলি সেইভাবে আমি পরীক্ষা গুরুত্ব সহকারে দিয়েছি। তারপর আমি আস্তে আস্তে ইংলিশটাতে বেশি মানে অন্য সাবজেক্টগুলির তুলনায় ইংলিশে বেশি জোর দিয়ে সেটা পড়েছি এবং মানে ইংলিশে এখন 98 এসেছে আর কি। না, আমি বলছি সবগুলোতেই তো তুমি দুর্দান্ত করেছো। মানে আমি শুধু ইংলিশ নিয়ে জানতে চাইছি না, আমি বলতে চাইছি যে এই যে এত এত নম্বর পাওয়া, মানে পড়াশোনা করে তোমার সঙ্গে অন্য অনেক ছেলে মেয়েরা তো পরীক্ষা দিয়েছে, কিন্তু নম্বর পাওয়ার তো সুনির্দিষ্ট কিছু টিপস থাকবে বা কিছু ঘটনা থাকবে যে জয়দীপ বলবে টপার হিসেবে এই বছরের ছাত্রছাত্রীরা যারা আগামী বছর পরীক্ষায় বসবে, বা ছোট ছোট ছেলে মেয়েরা যারা এই অনুষ্ঠান দেখছে, মা বাবারা যারা চাইছে তাদের ছেলে মেয়েরা জয়দীপের মতো হোক, তাদের জন্য তুমি কি বলবে যে প্রধানত পড়াশোনাটা কেমন ভাবে করতে হবে, কি করতে হবে? স্যার, দাদা আমার এটা কোনো মানে নির্দিষ্ট কোনো কিছু ছিল না, আমি সবগুলি বিষয়ে সেম ভাবে পড়তাম। মানে আমি নির্দিষ্ট কোনো এই বিষয়টা শুধু ইংলিশটা বাদে সবগুলি বিষয়কে সমানভাবে পড়তাম। পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি, এডুকেশন সবগুলি বিষয়ে পড়তাম এবং যা পড়তাম মানে মনোযোগ দিয়ে পড়তাম এবং বুঝে পড়তাম। মানে থোড়লে যা বইয়ে লেখা আছে তা না, এটা বুঝতাম প্রথমে, এরপরে এটা লিখতাম। আমি যে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে 5 মার্কের প্রশ্নগুলি এসেছে সেগুলি আমি সবগুলি বুঝে লিখেছি, কোনো আমার মুখস্থ না। বাহ। মা হিসেবে আপনি ওকে সারাদিন কি করতে বলতেন? মানে জয়দীপের ক্লাস 12 এর রুটিনটা কেমন ছিল একটু বলবেন? ওই তো ও সকালে উঠে পড়তো, এরপরে মাস্টার বাড়ি যেত, মাস্টার বাড়িতে এসে স্কুলে যেত, স্কুল থেকে এসে একটু ওই তো মোবাইলে একটু খেলা দেখতো, এরপরে একটু মানে খেলতো, বাড়িতেই খেলতো। হ্যাঁ, ও মাঠে বেশি যায়নি। এরপর তো আবার সন্ধ্যা সময় মাস্টার থাকলে মাস্টার বাড়ি যেত। ওর তো নিজের কোনো মোবাইল নেই? না না, আচ্ছা। মাস্টার বাড়ি যেত, এরপরে তো বাড়িতে এসে আবার পড়তো। তো জয়দীপ, এই যে সারাক্ষণ তুমি পড়াশোনার মধ্যে থাকতে, এটা তোমার বোর লাগতো না? মানে সারাক্ষণ পড়াশোনা করা, মানে সারাক্ষণ টিউটরের কাছে যাওয়া, পড়াশোনা করা, ফিরে এসে পড়াশোনা, মা বলছে যে বাইরে যেত না কোথাও, বাড়িতেই থাকতো, মোবাইল তোমার বাড়িতে একটাই মোবাইল আমরা জানি, তো সেটা নিয়ে তুমি একটু খেলা দেখতে, ক্রিকেট দেখতে বোধহয়, একটু ক্রিকেট খেলা দেখতে, তারপর আবার পড়াশোনা। তো তোমার নিজের অস্বস্তি লাগতো না, নাকি এটা করতেই তুমি মানে ভালোবাসতে? এটা করতে ভালোবাসতাম এবং স্কুলে যেতাম, বন্ধুরা সঙ্গে সময় কাটাতাম এবং বিভিন্ন কথা হইতো, খেলার কথা। বন্ধুরাও কয়েকজন ছিল আমার সাথে, তারাও খেলা দেখতে পছন্দ করতো, তাদের সাথে খেলার কথা বলতাম। না, আমি স্কুল থেকে আসতাম, মাস্টার বাড়ি যে তার লোক একটু সময় কাটাতাম, এসে পড়াতে এত কোনো বিরক্তি বুঝিস না। তোমার রোল মডেল কারা? মানে তুমি কাকে দেখে ধরো উৎসাহ পাও, উদ্দীপনা পাও, বা কাকে দেখে তোমার মনে হয় যে আমারও এরকম হতে হবে, এইরকম করলে ভালো হয়? তোমাকে কারা কারা ইন্সপায়ার করেছে? একেবারে তুমি তোমার ঘরের কথাও বলতে পারো, মানে বাবা মা দিয়ে শুরু হতে পারে এবং আরো যারা গ্লোরিয়াস ক্যারেক্টার বা যাদের আমরা নমস্য বলি,
প্রণম্য বলি, তুমি কাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো জীবনে? আর বিবেকানন্দ, যে তাইনের মানে এটা ভালো লাগে আর কি, তাইনের যে ব্যক্তিত্বটা, তার ব্যক্তিত্বটা আমাকে ইন্সপায়ার করেছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। মৌটুসী দেবী, আপনার লড়াইয়ের কথাটা একটু বলবেন? আপনার সংগ্রাম, আপনি কিভাবে জয়দীপকে বড় করেছেন, আপনি এবং আপনার স্বামী মিলে, মা বাবা দুজন কি কি করেছেন আপনাদের। আমি আপনাদের অভাব অনটনের কথা বলতে চাই না, আমি দেখে এসেছি নিজের চোখে, কিন্তু আমি ওইটা জানতে চাই যে মা হিসেবে আপনি কিভাবে ওই প্রত্যেকটা দিনই হাসি মুখে আনন্দের সঙ্গে অভাব অনটনকে জয় করেছেন, ওই গল্পটা একটু ও বলবেন? তো আর বাবু সকালে যায়, রাত্রে আসে। আর ও স্কুলে যাওয়ার পরে দেয়, ওই সাথে রাতে মাস্টার থাকলে মাস্টার বাড়িতে যেতাম রাত্রে বেলা, আর নাহলে ওই মাস্টার বাড়িতে যেত। এই তো এইভাবে ওই চলতাম। না, গল্পটা একটু বলতে হবে, কিভাবে আপনি এই জিনিসগুলোর সঙ্গে নিজেকে মানিয়েছেন, কিভাবে জয়দীপকে উৎসাহ দিয়েছেন, ওকে আপনি কি বলতেন প্রধানত? আপনি তো হাল ছেড়ে দিতে পারতেন, আপনি তো আর অনেকগুলো পরিবারের মতো বলতে পারতেন ঠিক আছে যা পড়াশোনা করার করুক, এত বেশি নজর দেওয়ার দরকার নেই, কিন্তু এই যে লেগে থাকা, মা হিসেবে টানা লেগে থাকা, বাবার কষ্ট, এটা কিভাবে আপনি নিজেকে কিভাবে ওই কাউন্সিলিং তো অনেক করেছেন? সময় দাদা স্কুলে যে স্যারটা বলতাম যে ওর প্রতি লক্ষ্য রাখতো, বা পড়াশোনা কি করছে না করছে, যে মানে ও দেখতো। মাস্টার বাড়িতে ও যাইতাম, মাস্টারকে বলতাম বলে যে হ্যাঁ রে, একটু পড়াতে নজর দিত, ও পারছে কি পারছে না দেখতো। তো শিক্ষক শিক্ষিকারা কি বলতেন ওকে নিয়ে? ওই তো টেস্টের সময় স্কুলে গার্জিয়ান ডাকাইছে, গার্জিয়ান মিটিং এ যে গিয়েছিলাম, হুম হুম। তো তারা বলতো যে এবার এই সুবর্ণ সুযোগ, এবার একটু ভালো করে পড়লে টপ 10 এর মধ্যে ঢুকতে পারবো। বাহ, যদি তোমাকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কি বলতেন, তাদের কাছ থেকে তুমি কি কি শুনেছো প্রধানত? মানে তুই ভালো করবি, তুই পারবি, এটা তো মেনে নিলাম, কিন্তু সাবজেক্ট রিলেটেড বা পড়াশোনা রিলেটেড, নম্বর পাওয়া রিলেটেড তাদের বক্তব্য কি ছিল তোমাকে নিয়ে? আর প্রধানত আমি যে ক্লাস টিচার ছিল পলিটিক্যাল সায়েন্সে, তাই না আমার উপর মানে নাম কি, নাম সবার নামগুলো আমরা একটু শুনি জানি। স্যারের নাম ছিল পার্থ স্যার। আচ্ছা। পার্থ স্যারে আমার উপর পুরা ভরসা ছিল যে আমি করব। স্যার আমার প্রতিনিয়ত বলতো যে এটাই সুবর্ণ সুযোগ, হ্যাঁ, যে 3টা স্টেজ আছে, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর কলেজ, হ্যাঁ, এই 3টাতে এবছর একটা সুবর্ণ সুযোগ, যদি আমি যদি ভালো করে করি, যদি ঠিকভাবে যদি আমি যদি সময়টাকে কাজে লাগাতে পারি, তাহলে আমি জীবনে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবো, এবং আমি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। তুমি কি করতে চাও জয়দীপ আগামী দিনে? আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করে মানে প্রফেসর হতে চাই। অধ্যাপনার কাজ করতে চাও, বাহ। পল সায়েন্সে তুমি 100তে 100 পেয়েছো, কেন রাষ্ট্রবিজ্ঞান ভালো লাগে কেন? মানে খুবই বোকা বোকা প্রশ্ন, কিন্তু তারপরও তোমার মনের কথাটা একটু জানতে চাই, যে ভালো লাগার কারণ জানতে চাইছি না, মানে কি কি কারণে ভালো লাগে, যদি আমাদেরকে একটু গল্প ছলে বলো। প্রধানত এটা পড়তে ইন্টারেস্টেড লাগে, এবং এটা যে বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ এবং বিভিন্ন যে ভোটাভুটি, এইসব দেখতে পছন্দ করি আর কি, তার জন্য। এটার ইন্টারেস্ট কি বাবার কাছ থেকে পাওয়া নাকি? বাবা দেখে, আমিও খবর নিউজ চ্যানেলে এইসব দেখি, আচ্ছা। দেখে এটার প্রতি ইন্টারেস্টেড আর কি। এই যে ছেলে বলছে যে অধ্যাপনা করতে চায় এবং পল সায়েন্সে মাস্টার ডিগ্রি করে ভবিষ্যতে কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে পড়াতে চায়, ছেলে কি হতে চায়, তাতে কি মা বাবার কোনো মানে জোর জবরদস্তি আছে যে না এটা না এটা করতে হবে, এটা না এটা করতে হবে? যেটা ভালো লাগে এটাই মানে করবে, আমরা কোনো জবরদস্তি নেই। আচ্ছা, ও কি খেতে পছন্দ করে মায়ের হাতে? বলছে না। হ্যাঁ, না আজকে তো আরো অনেকে দেখছেন অনুষ্ঠান নতুন করে, তাদের জন্য বলুন। ও সোয়াবিন পনির খেতে ভালোবাসে। সোয়াবিন আর পনির। যদি তোমার শখ কি, মানে পড়াশোনা বাদ দিয়ে তুমি আর কি করতে পছন্দ করো? ক্রিকেট দেখতে, ক্রিকেট খেলা দেখতে। তোমার প্রিয় খেলোয়াড়? রোহিত শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা। রোহিত শর্মা। আচ্ছা, আমি একটু বিষয় ভিত্তিকে আসবো, তবে তার আগে বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি বিশালগড় থেকে সানিদীপ দাস, বিবেকানন্দ শিশু নিকেতন স্টুডেন্ট, সেকশন এ, ক্লাস 6 এ পড়ি। স্টুডিওতে যে দাদা বসে আছে, দাদা কিভাবে পড়েছে অথবা আমি কিভাবে পড়লে আমার সাফল্য হবে, আমি
ঠিক আছে, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকতে হবে, তোমাকে সঙ্গে থাকতে হবে। দাদা কিভাবে পড়াশোনা করেছে, এক ছোট বোন বিশালগড় থেকে টেলিফোন করে বলছে যে আমি একটু দাদার কাছ থেকে জানতে চাই। আমিও সেটাতেই আসছিলাম যে আমরা একটু বিষয় ধরে ধরে আসি। এই যে বাংলাতে তুমি 98 নম্বর পেয়েছো, কি করলে প্রধানত উচ্চ মাধ্যমিকে বাংলায় এত নম্বর পাওয়া যায় বলে তোমার মনে হয়? মানে বাংলায় যে টেক্সট বই আছে সেখানে এত বিশ্লেষণ করেনি, কিন্তু যে গাইড বই বা যে টিউটর আছে বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিষয়ে মানে বিভিন্নভাবে যে ব্যাকরণ আছে এবং যে বাংলা সাহিত্যের ইতিহাস আছে সেগুলি নিয়ে ভালো করে আমাকে মানে তৈরি করে দিয়েছিল প্রশ্নগুলি। সেই প্রশ্নগুলি পড়ে আমি মানে যে প্রশ্নগুলি পড়েছি সেগুলি হুবহুই মানে পরীক্ষায় এসেছিল। এবং আর গল্প আর কবিতাগুলি থেকে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন তো বাছাই করা থাকে না, আর যে 5 মার্কের কোয়েশ্চেনগুলি আছে সেগুলি তো আমি যেগুলি ইম্পর্টেন্ট লাইন সেগুলি থেকে আমি পড়েছি আর কি। তারপরে যদি ইংরেজিতে যাই, ইংরেজির কথা তুমি একটু আগে বললে আমাদেরকে কিভাবে কি করতে হবে। তুমি বলেছো যে বারবার করে ওই বিষয়গুলো প্র্যাকটিস করেছো এবং প্রধানত গ্রামারের বিষয়টি তুমি নজর দিয়েছো, সেটা তুমি বললে। পল সায়েন্সে 100-তে 100, জয়দীপ, মানে দিস ইজ ওয়ান্ডারফুল। এটা কিভাবে সম্ভবপর হয়েছে? 100-তে 100 কিভাবে? আর এটা আমি মানে টেক্সট বইটা পুরোটা কভার করেছি। টেক্সট বই যেটা আমার ইম্পর্টেন্ট লাগে। এই এক লাইনে তো হবে না, তোমাকে তো বলতে হবে আর একটু যে কিভাবে 100-তে 100টা কিভাবে, মানে টেক্সট বই পড়লে কি 100-তে 100 পাওয়া যাবে? বইতে যে লাইনগুলি মানে ইম্পর্টেন্ট লাগছিল সেগুলি আন্ডারলাইন করে রেখেছিলাম, এবং অন্য প্রকাশনীর যে বই ছিল সেই প্রকাশনী বই থেকে আমি সিলেক্ট করে কয়েকটা প্রশ্ন পড়েছি, এবং স্কুল থেকে এবং যে প্রাইভেট টিউটরটা ছিল তারা যে প্রশ্নগুলি দিয়েছে সেগুলি পড়েছি। মানে যে প্রশ্নের সামনে পেতাম বলতেন সবগুলি পড়তাম। কারণ আমি একটা কথা জানি যে বছরের প্রথম দিন থেকে, যেদিন থেকে 12-এ ভর্তি হয়েছি এবং যেদিন পরীক্ষা দিয়েছি, এর মধ্যে অনেকটি সময় পড়েছি, কিন্তু যে বছরের প্রথম দিকে যে পড়াটা পড়েছি শেষের দিকে রিভিশন করার অনেক সময় থাকে না। হ্যাঁ, কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্যে গিয়ে সেই প্রশ্নটা আসে, যদি আগে পড়া থাকে তাহলে সেখান থেকে প্রশ্নের আনসার করা যায়। আচ্ছা, আর পলিটিক্যাল সায়েন্সে এমন ঘটনা হয়েছে আমার সাথে, আমি অনেকটি প্রশ্ন পড়েছি আগে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করার সময় পাইনি, কারণ একদিন গ্যাপ ছিল। আমি ওই সেখান থেকে পড়ে এটা আনসার করেছি আর কি। খুব সুন্দর, দারুণ। পল সায়েন্সে 100-তে 100, মানে মোটামুটি করে তুমি অল্প অল্প একটু বলছো। এডুকেশনে 99, এটা কিভাবে? ওই একই ফর্মুলা যে টেক্সট বই পড়তে হবে আমি 99 পেয়ে যাব, নাকি স্পেশাল কিছু আছে? তুমি কি আলাদা করে খাতায় নোট মেনটেন করতে? মানে ধরো চ্যাপ্টার 1 তুমি পড়াশোনা করছো, চ্যাপ্টার 1 এর বিশেষ কথাগুলো তুমি কোথাও লিখে রাখছো, এটা কি তুমি করতে, নাকি শুধুই টেক্সট বই পড়তে, রেফারেন্স বইগুলো পড়তে? রেফারেন্স বই আর টেক্সট বই আর মাস্টারের নোটগুলি। মানে নিজে নোট নেওয়া বা সেরকম কিছুর কোনো প্র্যাকটিস কি তোমার ছিল? এমনি ছিল না, যেটা বইয়ের ভিতরে সুন্দরভাবে লেখা নেই সেগুলি প্রাইভেট টিউটর এবং আমি নিজে এগুলি প্রশ্নগুলি বানাতাম। আচ্ছা আচ্ছা, তাহলে জিওগ্রাফিতে 98, সেটা কিভাবে? সেটা তার কোনো বিশেষ মানে ফর্মুলা? সেমই ফর্মুলা, একই টেক্সট বইতে আছে, কিন্তু গাইড বই যে আছে সেটা থেকে আমি পড়েছি। আর মাস্টারে মানে জিওগ্রাফি পড়াতো, কিন্তু এত ঠিকভাবে তোমার সিনেমা দেখা হয় জয়দীপ? সিনেমা দেখো? না, সিনেমা দেখি না। সিনেমা দেখোই না? ক্লাস 12-এ পড়ছে জয়দীপ, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন কলেজে ভর্তি হয়ে গেছে। জয়দীপ টেলিভিশনে সরাসরি একটি আয়োজনে বলছে যে সিনেমা তার দেখা হয় না, বাড়িতে মোবাইল ফোন একটাই, সেটাতে মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখে। আমরা যারা নিয়মিতভাবে প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রযুক্তি আমাদেরকে ঘিরে থাকে সকাল থেকে রাত, আমাদেরও যেমন যুক্তি থাকবে, পাল্টা যুক্তি জয়দীপদেরও থাকবে। জয়দীপরা যারা মেধাবী, যারা নিয়মিতভাবে আলো জ্বালে নিজেদের মতো করে চারপাশে, তারা জানে প্রযুক্তি কোথায়, কিভাবে, কেমন করে ব্যবহার করতে হয়। আমাদের আজকের এই আলোচনায় স্টুডিওতে জয়দীপের মা এবং জয়দীপ নিজে রয়েছে, তারা কথা বলছেন। আপনারা অনেকেই টেলিফোন করছেন, অনেকেই কথা বলতে চাইছেন, অনেকেই লিখছেন অনেক কিছু। যেহেতু আমরা জয়দীপ এবং তার মাকে কাছে পেয়েছি, আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। আপনাদের সকলকে
কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনারা যুক্ত হয়েছেন। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আমরা দেখছি প্রায় 3000 মানুষ তারা তাদের মতো করে শুধুমাত্র একটি মাধ্যমে এই অনুষ্ঠান দেখে ফেলেছেন বা দেখছেন। আপনাদের সকলের কাছে আমাদের বক্তব্য প্রতি রাতে এটাই থাকে, PB24 সত্যি অর্থেই বিশ্বাস করে যে আমাদের চারপাশ আরেকটু ভালো থাকুক, আমাদের চারপাশ সুন্দর এবং সজীব থাকুক। জয়দীপ, আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাই, কামিনী কুমার স্কুল, আমরা যারা নিয়মিতভাবে বিভিন্ন আড্ডায়, তর্কে, গল্পে বলি যে ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, এই একটা বিষয় নানা সময়ে আসে আমাদের কাছে। তুমি উচ্চ মাধ্যমিকে টপার, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত স্কুলগুলোতে, সেখানে কোথাও কি তোমার মনে হয় যে ইংলিশ মিডিয়াম ভার্সেস বাংলা মিডিয়াম পড়াশোনাতে অনেক ফারাক আছে, জ্ঞানের মধ্যে অনেক ফারাক আছে, বা ওরা আমরা এই ব্যাপারটা আছে, এগুলো কি তোমাকে কখনো হন্ট করে? এমনি তো সেগুলি কিছু না, কিন্তু ভাষার ভিত্তি মানে যেমন তারা ইংলিশ ভাষাটা, ইংলিশ মিডিয়ামে তারা ইংলিশ ভাষাটা একটু ভালো পারে, আমরা বাংলা মিডিয়াম আমরা বাংলা ভাষাটা ভালো পারি। এমনি অন্য জ্ঞানের দিকে আমি কোনো ডিফারেন্স খুঁজে পাই না। ঠিক, শুধু ভাষার আলাদা আলাদা, তারপরে তারা ইংলিশ ভার্সন, আমরা বেঙ্গলি ভার্সন। টেকনোলজিকে তুমি কিভাবে দেখো? এই যে আমি বলছিলাম যে প্রযুক্তির ব্যবহার, তুমি মানে সবার এখন মানে ক্লাস 8, 9, 10, 11, 12 তো মোবাইল থাকেই থাকে হাতে, হোয়াটসঅ্যাপ থাকে, ফেসবুক থাকে, সারাদিন সামাজিক মাধ্যমে সময় কাটানোর ব্যাপার থাকে, বন্ধুদেরকে বিভিন্ন মেসেজ পাঠানো থাকে, ছবি পাঠানো থাকে। তুমি এগুলো না করে কিভাবে থাকো? মানে প্রযুক্তি তোমার দরকার পড়ে না কেন? প্রযুক্তি দরকার পড়েও আবার পড়েও না, কারণ প্রযুক্তির যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে। যে সময় আমি একটা প্রশ্নের আনসার অনেক সময় ডাউট লাগে, সেই সময় আমি মোবাইলে গুগল খুলে সেই প্রশ্নটা আবার যাচাই করে নিই ঠিক আছে কিনা। এরকম আবার মাস্টাররা অনেক সময় নোট মোবাইলে পাঠায়, সেগুলি আবার দেখে তুলতে হয়, এবং স্কুল থেকে যদি কোনো নোট দেয় সেগুলি আবার একটু দেখতে হয় এভাবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেখানে মানে টিউশনের কোনো সুবিধা থাকে না, সেখানে অনেকে আবার অনলাইনে ক্লাস করে আবার ভালো রেজাল্টও করে। এক্ষেত্রে যে প্রযুক্তির অনেক গুরুত্ব আছে বর্তমান যুগে। যদি তোমার ছোট ছোট ভাই বোনেরা যারা পরীক্ষায় বসবে আগামী দিনে, তাদের জন্য তুমি কি বলতে চাও, কি বলবে, বা তোমার বার্তা কি থাকবে তাদের জন্য? যে বিশ্বাস রাখতে হবে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। বিশ্বাস না করলে কোনো কিছুই সম্ভব না। যে আমি এত নাম্বার পাবো, যে 400 টার্গেট করলে 400 পাওয়া যাবে। আমি যদি টপ 10 এর জন্য আমি পড়াশোনা করি, তাহলে টপ 10 এর কাছাকাছি বা টপ 10 এ অবশ্যই ঢোকা যাবে। তাই বিশ্বাস আর কঠোর পরিশ্রমে সাফল্য সম্ভব। ঠিক। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আমার ছেলের মতন ঠিক আছে এই ছেলেটা, আমি বলতে চাই ছেলেটা অন্তত এই পড়তে গিয়ে এই যে ভালো নাম্বার রেজাল্ট করে দেখতে পাচ্ছি, সে এই লেখাপড়ার ক্ষেত্রে কতটা সময় হচ্ছে, এবং স্কুল আছে, প্রাইভেট আছে, চাকরি এবং স্কুল প্রাইভেট, এরপরও একটা সময় দিতে হচ্ছে। কতটা পড়তে হইলে একটা পজিশনে যেতে হয়, তোর বাচ্চারা একটু শুনতে চাই ওর মুখের থেকে। কি চাইছেন? প্রাইভেট টিউটর দরকার কিনা? হ্যাঁ, প্রাইভেট টিউটর আছে, এবং স্কুল আছে, হ্যাঁ, সমস্ত ব্যাপার থাকার পরও একটা বাড়িতে কত ঘন্টা লেখাপড়া করেছে সেই বাচ্চারা আমি শুনতে চাই। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। বলতে চাইছে যে যিনি টেলিফোন করেছেন, যে তোমার স্কুল ছিল, তারপর তোমার প্রাইভেট টিউটর ছিল, এর বাইরে তুমি কতক্ষণ পড়াশোনা করতে? তুমি আবার রুটিনটা বলো, নিজের মতো করে সবটা রুটিন একটু বলো। তুমি কজন টিউটরের কাছে পড়তে? 2জন। আপনারা শুনছেন যারা এই অনুষ্ঠান দেখছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ছেলেটি প্রথম স্থান দখল করেছে সে 2জন টিউটরের কাছে পড়তো। কেন পড়তো 2জন টিউটরের কাছে, তার কিছু প্রেক্ষাপট ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জয়দীপের বাড়িতে সবসময় বিদ্যুৎ জ্বলে না, জয়দীপের বাড়িতে খাবার দাবার প্রতিদিন একেবারে দুর্দান্ত ভাবে হয় তাও নয়। জয়দীপের অভাব অনটন আছে, এবং জয়দীপ নিজের মতো করে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, যখন তার বাবা এবং মা অত্যন্ত পরিশ্রম করে তাকে পড়াশোনা করাচ্ছে। তো সেই জায়গায় জয়দীপ এর বেশি টিউটার হয়তোবা রাখতে পারেনি। আমরা তার মায়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, জয়দীপের 2জন টিউটার কেন ছিল, 4, 5 জন, 6 জন, 7 জন, 8 জন এরকম কেন ছিল না? ইংলিশ একজন টিউটর ছিল আর অল সাবজেক্ট একজন টিউটর ছিল। এর বেশি তো দাদা আমার রাখা সম্ভব না। ঠিক। আর ওইগুলিতে পড়াশোনা করতো, আর বাকিটা অন্য বই দেখে
মানে মিলাই মিলাই দারুণ। করতেছি। তোমার রুটিনটা একটু বলো না, অনেকে জানতে চাইছেন যে তুমি টিউটর আর স্কুলের বাইরে কি করতে, কতটা পড়াশোনা করতে, কতক্ষণ, মানে একটু সময় ধরে ধরে আমাদেরকে বলো। তুমি ঘুম থেকে উঠতে কটায়? 6:30। 6:30। কটা পর্যন্ত পড়তে? তো 7টা থেকে 8:30 9টা। 9টা। তারপর স্কুলে চলে যেতে? স্কুলে। স্কুল মিস করতে না তুমি? না, মানে রেগুলার স্কুলে যেতে? কোনো বিশেষ দরকারে যদি হ্যাঁ ঠিক আছে, সেটা তো আলাদা বিষয়। তো প্রত্যেকদিন তুমি স্কুলে যেতে, স্কুল করতে। স্কুল থেকে বাড়ি ফিরতে কটায়? আস্তে আস্তে 4:30। 4:30। তারপরে টিউটরের কাছে যেতে টিউটার যদি থাকে সেদিন তাহলে, সেদিন, আর যদি না যেতে বাড়িতেই থাকতে। তারপর সন্ধ্যাবেলায় কটায় পড়তে বসতে? যদি টিউশন না থাকতো তাহলে 6টা। 6টা। 6টা থেকে 10:30 11টা পর্যন্ত পড়তাম। প্রত্যেকদিন। হুম, তারপর শুয়ে পড়তে। হুম। আর টিউটর থাকলে ওনার কাছ থেকে পড়ে এসে তারপর আবার পড়তে বসতে। 9টা থেকে 11টা 11:30। প্রত্যেকদিন। প্রত্যেকদিন। এই রুটিনে কখনো কোনো ইয়ে হয়নি? না, এমনি- তোমার ঘুরতে যেতে ইচ্ছে করতো না? বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেলাম সন্ধ্যাবেলা, একটু আড্ডা মারলাম, না। একটু কোথাও ঘুরে এলাম, এরকম ইচ্ছে করেনি? না, আমি এরকম যাইনি। জয়দীপ কখনো বলেনি আপনাকে, মা একটু ঘুরতে যেতে চাই, একটু বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে চাই? ও বন্ধুদের সঙ্গে যায় না, এমনি মানে যেখানে যাই আমি নিয়ে যাই, যেমন রাজবাড়িতে জগন্নাথ আশ্রমে বা এমন কোনো কানো যাইলে আমি নিয়ে যাই। আপনি নিয়ে যান। হুম। ওর বাবা কি বলছে? জগদীশ বাবু কি বলছেন? কতটা খুশি? এর বাবা খুব খুশি হয়েছে। আজকে কি বললো? বাবা কি বললো জয়দীপ? বাবা বলেছে যে মানে এই ফলাফল কারণে তাইনারও সুনাম বেড়েছে এবং বিভিন্ন মানুষ তাইনাকে যে আমি যে ভালো রেজাল্ট করেছি সেই খবরটা দিচ্ছে, তাইনা শুনে খুব খুশি হচ্ছে। অসাধারণ। আগামী দিনে জয়দীপ তুমি অনেক 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 দূর এগিয়ে যাবে এবং আমরা নিশ্চয়ই তোমার স্বপ্নগুলো সফল হবে এবং তুমি আমাদের রাজ্যকে অনেক কিছু দেবে। তোমার হাত ধরে অনেক 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 জয়দীপরা বেরোবে আগামী দিনে। তারা রাজ্যকে আলোকিত করবে, পড়াশোনার ক্ষেত্রে তোমার অবদান আমাদেরকে গৌরবান্বিত করবে এবং আপনাকে আমাদের আন্তরিক প্রণাম। মৌটুসী দেবী, আপনি অসাধারণভাবে নিজের এই ছেলেটিকে বড় করেছেন, ও এত সুন্দর ফলাফল দিয়েছে আপনাকে, আমরা সবাই অত্যন্ত গর্বিত। জয়দীপ তুমি ভালো থাকো এবং তোমার পড়াশোনা ঠিক একই গতিতে এগিয়ে চলুক। আপনারা যারা আজকের এই সরাসরি আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন, আপনারা গোটা আয়োজনটি দেখেছেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে আরেকবার জয়দীপ এবং তার মাকে কাছাকাছি এনে আপনাদেরকে সরাসরি শোনাতে চাইলাম, দেখাতে চাইলাম কতটা সহজ সরল এবং কতটা অমায়িক হলে এরকম একটি পরিবার এই উচ্চতায় পৌঁছতে পারে, যে উচ্চতা আদতে শুধু আলো ছড়ায়। ভালো থাকবেন আপনারা সবাই, চারপাশে আলো ছড়াবেন নিজেদের মতো করে এবং জয়দীপরা ভালো থাকুক, তাদের হাত ধরে আমরা প্রতিদিন আলোকিত হই। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। শুভরাত্রি।